আসসালামু আলাইকুম। তৃতীয় শক্তির উদ্ভব ও এ কোন ষড়যন্ত্রের আবর্তে বাংলাদেশ শিরোনামে ছোট একটি ভিডিও। সাম্প্রতিক সময়ে খুব আলোচিত, সমালোচিত এবং ঘূর্ণায়মান অবস্থায় মানুষের কানে কানে, মুখে মুখে একটি গুঞ্জন তৈরি হয়েছে। গুঞ্জনটি তৈরি করে ছেড়ে দিয়েছে একটি গুজবের মতোই করেই। আর এই গুজবগুলোই মানুষ বেশ ধারণ করে, গল্পের ভিতর দিয়ে তারা তাদের ভবিষ্যৎ এবং বর্তমান সময়ের কার্যকলাপগুলো নিয়ে বেশ একটি পরিস্থিতির তৈরি করার চেষ্টা করে নিজেদের ভিতরে বসে বসে। ঠিক তেমনি যে গুঞ্জনটা তৈরি হয়েছে, ব্যারাক এরা নাকি একটি জরিপ চালিয়েছে, কোথায় কার সাথে কিভাবে চালিয়ে এটা প্রকাশ করেছে জানি না, কোথায় চালায়, কাদের মাধ্যমে চালায়, নাকি স্রেফ একটি গুজব, একটি গুঞ্জন তৈরি করে এরা মাঠে ছেড়ে দেয়, দিয়ে ওই চোর একদিকে যায় আর মানুষকে আর একদিকে পাঠিয়ে দেয়। ঠিক সেই ধরনেরই কিছু কিছু গুজব এদেশে মাঝে মাঝে বড় ধরনের ঝড়ঝান্ডা তৈরি করে ফেলে। গুজবটা ব্র্যাক ব্যাংক তৈরি করেছে, তারা নাকি জরিপে পেয়েছে যে বিএনপি ভোট পাচ্ছে 12% বা প্লাস, জামাত ইসলাম 10 প্লাস, এনসিপি 3। তো 12 আর 10 22 আর 3 25। বাকিটাকেও নিরুত্তর থেকেছেন কিছু, আর বড় একটি অংশই নাকি বলেছে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। তারা কবে সিদ্ধান্ত নেবে? পরিস্থিতি অবলোকন করে তারা সিদ্ধান্ত নেবে। এই জায়গাটা একটি ভয়ের বা একটি ভীতির জায়গা তৈরি করেছে যে তারা বড় ধরনের একটি অংশ, প্রায় 40 প্লাস একটি অংশকে তারা নীরব দেখিয়েছে, নিরুত্তর দেখিয়েছে। সাইলেন্ট কিলারের মতোই তারা কাজ করবে বলে তাদের পূর্বাভাসটা কীরকম? আমরা যদি অতীতে ফিরে যাই, 2006 বা 7-এ, যখন 6-এর শেষের দিকে, 7-এর শুরুর দিকে, যখন বিএনপি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলো এবং তারা টিকে থাকতে পারল না, এই অবস্থায় তৎকালীন সেনাপ্রধান মঈনুল আহমেদ, আমার যতটুকু স্মরণে আছে, অনেকটাই বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন দুইটি দলকে একটি সমঝোতার মাধ্যমে এনে একটি নিয়ন্ত্রিত সাংগঠনিক রাজনৈতিক পরিবেশ তৈরি করে ইলেকশন হোক, যথাযথভাবে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক। দুইটি দলের মানসিক গ্যাপ, মানে মানসিক বলতে এদের কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কোনো না, এই হচ্ছে দখলদারিত্ব এবং বড় ধরনের রাষ্ট্রের যে রাজকোষ, রাষ্ট্রীয় যে অর্থ সম্পদ, এগুলো ভাগাভাগি নিয়ে মূলত তাদের ভিতরে দ্বন্দ্ব। রাষ্ট্র পরিচালনার উন্নয়ন বা প্রকৃতপক্ষে দেশের মানুষকে নিয়ে ভাবাভাবি এদের কোনো বিষয় না। বিষয় হলো হাজার হাজার কোটি টাকা জনগণ থেকে উত্তোলিত এই অর্থ তাদের ভিতরে ভাগ বাটোয়ারা করা, বিদেশে পাচার করা, তাদের 14 পুরুষ সুখে শান্তিতে আরাম আয়েসে রাজহাল আবেশে জীবনযাপন করবে এবং তাদের সন্তানেরা তাদের অনুপস্থিতিতে তারা দেশে আসবে, আবার তারা মন্ত্রী এমপি হবে, রাষ্ট্র পরিচালনা করাবে, আবার অর্থ, আবার ব্যবসা, আবার লুণ্ঠন, বংশ পরম্পরায় শুধু তারাই এদেশের রাষ্ট্রপ্রধানের রাষ্ট্র ক্ষমতার জায়গাগুলো দখল করে নেবে। মূলত এই সব নিয়েই তাদের ভিতরে দ্বন্দ্ব হয়। তো যাক, যেটা নিয়ে ব্যর্থ হয়েছিলেন, পরে যে কোনোভাবেই হোক মঈনও ফখরুদ্দিনও, মানে সব উদ্দিন মিলে একটি সরকার গঠন করেছিলেন এবং
2 বছর তারা ক্ষমতায় থেকে একটি রাজনৈতিক দলের সাথে তাদের আন্ডার সাইন, তাদের সেফ এক্সিট, জীবনের নিরাপত্তা, তাদের কার্যকলাপকে বৈধ বিভিন্ন শর্তাবলী দিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে গেল। এখন বাংলাদেশে কি হচ্ছে? এই যে তৃতীয় যে একটি পার্টি দেখাচ্ছে, বড় ধরনের একটি অংশ সাইলেন্ট রয়ে গেছে। এরা কারা? এরা কি সিদ্ধান্ত নেবে? যে সরকার গঠন করবে, এই সাইলেন্ট পার্টি কি তাদের ভবিষ্যতে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে, নাকি নির্বাচনমুখী যখন হয়ে উঠবে তখন এই বড় একটি শক্তি নির্বাচনের বিরুদ্ধে মাঠে আন্দোলনে নামবে, নাকি এই বড় একটা পার্টিকে দেখাচ্ছে এইভাবে যে তাদের সাথে যারা এটা দেখিয়েছে তাদের সাথে বড় ধরনের একটি ক্যাশ গোল্ডেন হ্যান্ডশেক হওয়ার পরে তারা আবার কোনো দলকে বড় করে আবার দেখাবে যে এরা এত % ভোট পেয়ে নির্বাচনে এগিয়ে যাচ্ছে, নাকি এদেরকে এমনভাবে চাপে দেখাচ্ছে যে নিজেরা ক্ষমতায় আসতে হলে নিজেদের ভিতরে সমঝোতায় আসতে হবে, ভাগ বাটোয়ারায় সমঝোতা এনে তার থেকে বড় একটা অংশ আমরা যারা এই নিয়ে খেলাখেলি করছি আমাদেরকেও দিতে হবে, তাহলে এই 40% বা +40+%কে আপনাদের কাছে বিক্রি করে দেব, আপনারা ভাগ বাটোয়ারা করে ক্ষমতায় নেন। এই ধরনের একটি পরিস্থিতি। এর ভিতরে কি আছে? কেন এই 40% সাইলেন্ট? নাকি তারা রাজনীতি বর্তমান যে প্রেক্ষাপট আছে সেটা পছন্দ করে না? তাদের মনোবাঞ্ছনা পূরণের জন্যই কি এবার নির্বাচনে না রাখা হয়েছে? সমগ্র ভোটের থেকে যদি না ভোট বেশি হয়ে যায় তখন কি হবে? সংস্কারের ভিতরে সেটা কি উল্লেখ করা হয়েছে? না বেশি হলে কি রিঅর্গানাইজ অ্যান্ড রিইলেকশন হবে, দ্বিতীয়বার আবার নির্বাচিত হবে, নাকি এই রাজনৈতিক দলকে পিছনে ফেলে ওই না যে বেশি ভোট পেয়েছে তাদের জন্য একটি ক্ষেত্র তৈরি করে দেওয়া হবে? তারা যারা সরকার গঠন করবে ওই না ভোটালারা মিলে, না ভোটের প্রার্থী কারা, না ভোট যদি হয়ে যায়, যদি নির্বাচন তো একবার হয়ে গেল, না জিতে গেল, তখন নাদের প্রার্থী কারা হবে? নাদের এমপি মন্ত্রী বা ক্ষমতায় কাদের বসানোর জন্য ফিল্ড মাঠ তৈরি করে দেওয়া হবে? একটি প্রশ্ন না? বড় ধরনের একটি প্রশ্ন। না, আমি এর আগে একটা ভিডিওতে বলেছি না ভোটকে সম্মান করুন। সম্মান করুন এই জন্যই যে বড় একটি অংশ বর্তমান যে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় রাষ্ট্রে, সংস্কার ছাড়া যে মূল বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো, রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো যেখানে প্রয়োজন ছিল সংস্কারের, সেই সব মৌলিক জায়গাগুলো বিএনপি সংস্কার করতে বাধা হয়ে দাঁড়িয়েছে, বা সংস্কার করে যদি এই সরকার যায় সেটাকে বৈধতা দেবে না। বিএনপি ক্ষমতায় আসলে কোথায় চাবিটা কোথায় ঝুলিয়ে রাখা হয়েছে চিন্তা করতে হবে। ওই বাঁশের মাথায় পিস্তিল বাঁশ বেয়ে উঠে চাবি এনে তারপরে নিচেই সেই গুপ্ত ধন সম্পদের বক্স খুলতে হবে। চাবিটা কোথায়? তুমি যাই করো, ক্ষমতায় আমরা আসবো এবং আমরা তোমাদেরকে বৈধতা দেব না। তাহলে এই না ভোট যে রাখা হয়েছে তাদের চাপে রাখার জন্যই রাজনৈতিক দলগুলোকে, এবং না যদি পুরাপুরিভাবে যে 40+ দেখানো হয়েছে তারা যদি বিজয়ী হয়ে যায় তখন কি হবে? এর পিছনে কারা? এই জায়গাগুলো তৈরি করতে কি তৃতীয় কোনো শক্তি আবার সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা একটি কি বলবো, কি সরকার এটা, জাতীয় সরকারের মতো তৈরি করে রাষ্ট্রের ক্ষমতায় আসবেন? কিন্তু মঈনুদ্দিন সাহেব তো দেশে নেই, ফখরুদ্দিন সাহেবও নেই, সালাউদ্দিন সাহেব আছেন আর ওয়াকারুজ্জামান সাহেব আছেন। ওয়াকারুজ্জামান সাহেব উনি প্রথমেই ওনার যে কথা ছিল সেটা হচ্ছে নির্বাচনে যাওয়া, এবং সেটা উনি বলেছিলেন 1.5 বছরের ভিতরে এটা সম্ভব। তাহলে উনি কি নির্বাচনের বাইরেও অন্য কিছু করা, তৃতীয় শক্তি
উদ্ভব ঘটিয়ে নাদেরকে উদ্ভব ঘটিয়ে তিনি এবং সালাউদ্দিন সাহেব বা আরও কতিপয় ব্যক্তিবর্গ এদেশকে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মতোই একটি জাতীয় সরকার গঠন করতে যাবেন বা যাচ্ছেন, দৃশ্যত না। এটা সম্ভব হবে না। এই জন্যই যদিও বিএনপিকে আমি মূত্রথলি বলেছি, মূত্রর পাত্র বলেছি, আবর্জনা হিসাবে আখ্যায়িত করেছি আমি দৃশ্যতভাবে, কিন্তু ছাত্র বৈষম্য বিরোধী যে একটি বড় শক্তি, বড় একটি নাগরিক ঐক্য গড়ে উঠেছিল এইসব রাজনৈতিক পরিচিত দলের বাইরে, রাজনৈতিক ব্যক্তিবর্গের বাইরে, তাদের নেতৃত্বের বাইরে গিয়ে বড় ধরনের একটি শক্তির উদ্ভব ঘটেছিল, যার সমীকরণ বা নামকরণ করা হয়েছিল ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন। এনসিপি মাঠের থেকে যতই বলুক আমরা এই করব সেই করব, তাদের কোনো শক্তি নেই, প্রদর্শনী করার মতো শক্তি নেই। শহর বাংলাদেশ ঘুরে যাদেরকে দেখানো হয়েছে, যাদেরকে উপস্থাপন করা হয়েছে মিডিয়া দিয়ে বা বিভিন্নভাবে, এটা তাদের জন্য সম্মান করা হয়েছে। এরা যে একটি পরিস্থিতি করে দেশের স্বৈরা শাসককে দেশের বাইরে চলে যেতে বাধ্য করেছে, এই কর্মকাণ্ডের জন্য এদের এটুক সম্মান দেখানো হয়েছে। মানুষদেরগুলা এদেরকে এটুক সম্মান করেছে, ভালোবাসা দেখিয়েছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতার মতো পরিপক্ক, বোদ্ধা, দূরদর্শিতা, এটা ম্যাচুইড বলতে অনেক কিছুই বোঝায়। বয়স অল্প হলেও অনেক সময় ম্যাচুইড হওয়ার মতো পরিপক্ক হয়ে ওঠে। কিন্তু আমরা মানুষ, আমরা ভাবতে শিখেছি, বুঝতে শিখেছি, জানতে শিখেছি। পৃথিবীতে যত বৈজ্ঞানিক, জ্ঞানী, গুণী ব্যক্তি, নবী, রাসূল বা ধর্মীয় প্রণেতারা সবাই কিন্তু নিজেদের জ্ঞান গরিমাকে প্রকাশ করার মতো ক্ষমতায় যেতে যেতে তাদের বয়স একেবারে সর্বনিম্ন 40 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। 40 বছরের পরে যাইয়ে তাদের মেধার ম্যাচুইড আসে, এবং তখন তারা অবলোকন করতে পারে তাদের দৃষ্টির বাইরেও, মেধার দৃষ্টি দিয়ে, তাদের দূরদর্শিতার দৃষ্টি দিয়ে তারা তাদের ভিতরে এক ধরনের একটি অভিজ্ঞতা সম্পন্ন, কথা বলেন, রাষ্ট্র পরিচালনার দক্ষতা বলেন, যে কোনো কিছুই হোক, একটি নির্ধারিত সময়ের প্রয়োজন। এনসিপির যে যারা নেতৃত্বে আছে, হ্যাঁ, তাদের ভিতর জেদ আছে, তাদের ভিতরে যৌবনিক তারুণ্যের শক্তি আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার মতো বা রাষ্ট্রের যে সাংগঠনিক শক্তি তৈরির যে মেধা, সেটা এখনো হয়ে ওঠেনি। সেটা তারা 8 তারিখেই প্রমাণ করে দিয়েছে, যখন তাদের ঘাড় ধরে ঠেলে ঠেলে ক্যান্টনমেন্টে বা বঙ্গভবনে নিয়ে শপথ করিয়েছে। তাদের বারবার বলা সত্ত্বেও তারা হয়তো পারেনি। তাদের সেই বড় দেশের যে মুরব্বীরা থাকে, যার যে গার্জিয়ানরা তাদেরকে পরিচালনা করার কথা ছিল, সেই গার্জিয়ানরাদেরকে মানসিকভাবে তারা পাশে পায়নি, এবং তারা শেষমেশ নিজেদেরকে গুটিয়ে নিয়েছে একটি রাজনৈতিক সংগঠনের মতো। একেবারে আবার বললে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে বলবে আমাদেরকে অবজ্ঞা করা হইল না, আপনাদের প্রতি আসসালামু আলাইকুম। কিন্তু এনসিপির সেই পুঞ্জীভূত শক্তি নেই, কিন্তু মাঠে বড় একটি শক্তি রয়ে গেছে। ছাত্র বৈষম্য আন্দোলনের সেই মানুষগুলা এখনো রয়ে গেছে, এবং তাদের সহযোগিতায় সর্বক্ষেত্রেই, সর্ব জায়গায় অনেক মানুষ অপেক্ষমান আছে। এখন তৃতীয় শক্তি কি? সেই তৃতীয় শক্তি এবং সেই ছাত্র বৈষম্য আন্দোলনের যে শক্তি, এরা যদি এক হয়ে যায়, এক হয়ে দাঁড়ায়, তাহলেই সম্ভব আবার আন্দোলনমুখী হয়ে ওঠা, এবং সেই আন্দোলনমুখী সেই শক্তি হয়তো বা একটি বিপ্লবী সরকার গঠন করে দেশকে পূর্ণাঙ্গ যে সংস্কারের উদ্দেশ্য নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে যারা 1,500-এর অধিক সন্তান রক্ত দিয়ে গেছে, যে শিশুরা
নিজেদের অজান্তে খেলতে খেলতে মারা গিয়েছে, যে পিতারা তাদের সন্তানকে দেশ রক্ষায় যুদ্ধে পাঠিয়ে সাথে থেকে লাশ কাঁধে করে বাড়িতে ফিরেছে, যে ভাই বোনকে বলে গিয়েছিল তুই থাক আমি আসছি, সে ভাই হয়তো এসেছে কিন্তু বোনকে কাঁদিয়ে বোনের সেই অশ্রুসিক্ত কবর এখনো ভিজছে মা বাবার চোখের জলে, ভাই বোনের হৃদয়াঙ্গনে। এই অবস্থায় যে নির্বাচনমুখী হয়ে দেশের মানুষের জন্য যে অভিশাপ বয়ে আসছে, তৃতীয় শক্তির উদ্ভব কতটুকুনের পথকে সুগম করবে, ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে না তার আগেই মাঠে আবার সেই শক্তি প্রদর্শিত হবে, কী হবে জানি না, কিন্তু একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেটা বোঝা যায়। যদি সেনাবাহিনী চাহে তো